ত্রয়োদশ খণ্ডের তৃতীয় পর্ব। কিন্তু পরদিন ঝুলনোৎসব দেখিয়া মুটুকনাথ, রাজু, এমনকি মুনেশ্বর সিং পর্যন্ত মুগ্ধ হইয়া গেল। পরদিন সকালে উঠিয়া দেখি ভানুমতির বয়সী কুমারী মেয়েই অন্তত 30 জন চারিপাশের বহু টোলা ও পাহাড়ি বস্তি হইতে উৎসব উপলক্ষে আসিয়া জুটিয়াছে। একটি ভালো প্রথা দেখিলাম। এত নাচ গানের মধ্যে ইহাদের কেহই মহু আর মদ খায় নাই। রাজা দবরুকে জিজ্ঞাসা করাতে তিনি হাসিয়া গর্বের সুরে বলিলেন, আমাদের বংশে মেয়েদের মধ্যে ও নিয়ম নেই। তাছাড়া আমি হুকুম না দিলে কারো সাধ্যি নেই আমার ছেলে মেয়ের সামনে মদ খায়। মুটুকনাথ দুপুরবেলা আমায় চুপি চুপি বলিল, রাজা দেখছি আমার চেয়ে গরিব, রাঁধবার জন্যে দিয়েছে মোটা রাঙা চাল আর পাকা চাল কুমড়ো আর বুনো ধুঁধুল। এতগুলো লোকের জন্য কি রাঁধি বলুন তো? সারা সকাল ভানুমতির দেখা পাই নাই। খাইতে বসিয়াছি, সে এক বাটি দুধ আনিয়া আমার সামনে বসিল। বলিলাম, তোমাদের গান কাল রাত্রে বেশ লেগেছিল। ভানুমতি হাসি মুখে বলিল, আমাদের গান বুঝতে পারেন? বলিলাম, কেন পারবো না? এতদিন তোমাদের সঙ্গে আছি, তোমাদের গান বুঝবো না কেন? ভানুমতি জিজ্ঞাসা করিল, আজ ওবেলা আপনি ঝুলন দেখতে যাবেন তো? আমি বলিলাম, সেজন্যই তো এসেছি, কত দূর যেতে হবে? ভানুমতি ধনঝরি পাহাড় শ্রেণীর দিকে আঙুল দিয়া দেখাইয়া বলিল, আপনি তো গিয়েছেন ও পাহাড়ে, আমাদের সেই মন্দির দেখেননি? এই সময় ভানুমতির বয়সী একদল কিশোরী মেয়ে আমার খাবার ঘরের দরজার কাছে আসিয়া দাঁড়াইল। বাঙালি বাবুর ভোজন পরম কৌতূহলের সহিত দেখিতে এবং পরস্পরে কি বলা বলি করিতে লাগিল। ভানুমতি বলিল, যা সব এখান থেকে, এখানে কি চাই? একটি মেয়ের সাহস অন্য মেয়েদের চেয়ে বেশি। সে একটু আগাইয়া আসিয়া বলিল, বাবুজিকে ঝুলনের দিন নুন করমচা খেতে দিসনি তো? তাহার এ কথায় পিছনের সব মেয়ে খিলখিল করিয়া হাসির উঠিয়া উহার গায়ে হাসিয়া গড়াইয়া পড়িল। ভানুমতিকে বলিলাম, ওরা হাসছে কেন? ভানুমতি সলজ্জ মুখে বলিল, ওদের জিজ্ঞেস করুন, আমি কি জানি। ইতিমধ্যে একটি মেয়ে বড় একটা পাকা কামরাঙা লঙ্কা আনিয়া আমার পাতে দিয়া হাসিয়া বলিল, খান বাবুজি একটু লঙ্কার আচার। ভানুমতি শুধু আপনাকে মিষ্টি খাওয়াচ্ছে, তা তো হবে না, আমরা একটু ঝাল খাওয়াই। সকলে আবার হাসিয়া উঠিল। এতগুলি তরুণীর মুখের সরল হাসিতে দিন মানেই যেন পূর্ণিমার জ্যোৎস্না ফুটিয়া উঠিয়াছে। সন্ধ্যার পূর্বেই একদল তরুণ তরুণী পাহাড়ের দিকে রওনা হইল। তাহাদের পিছু পিছু আমরাও গেলাম। সে এক প্রকাণ্ড শোভাযাত্রা। পূর্ব দিকে নাওয়াদা লক্ষ্মীপুরার সীমানায় ধনঝরি পাহাড়, যে পাহাড়ের নিচে মিছি নদী উত্তর বাহিনী হইয়াছে। সে পাহাড়ের বন শীর্ষে পূর্ণ চন্দ্র উঠিতেছে। একদিকে নিচু উপত্যকা, বনে বনে সবুজ, অন্যদিকে ধানঝরি শৈলমালা। মাইলখানেক হাঁটিয়া আমরা পাহাড়ের পাদদেশে আসিয়া পৌঁছিলাম। কিছু দূর উঠিতে একটা সমতল স্থান পাহাড়ের মাথায়। জায়গাটার ঠিক মাঝখানে একটা প্রাচীন পিয়াল গাছ, গাছের গুঁড়ি ফুল ও লতায় জড়ানো। রাজা দবরু বলিলেন, এই গাছ অনেক কালের পুরনো। আমি ছেলেবেলা থেকে দেখে আসছি এই গাছের তলায় ঝুলনের সময় মেয়েরা নাচে। আমরা একপাশে তালপাতার চেটাই পাতিয়া বসিলাম। আর এই পূর্ণিমার জ্যোৎস্না প্লাবিত বনান্ত স্থলিতে প্রায় 30টি কিশোরী তরুণী গাছটিকে ঘুরিয়া ঘুরিয়া নাচিতে লাগিল। পাশে পাশে মাদল বাজাইয়া একদল যুবক তাহাদের সঙ্গে সঙ্গে ঘুরিতেছে। ভানুমতিকে দেখিলাম এই দলের পুরো ভাগে। মেয়েদের খোঁপায় ফুলের মালা, গায়ে ফুলের গহনা। কত রাত পর্যন্ত সমানভাবে নাচ ও গান চলিল। মাঝে মাঝে দলটি একটু বিশ্রাম করিয়া লয়, আবার আরম্ভ করে। মাদলের বোল, জ্যোৎস্না, বর্ষা স্নিগ্ধ বনভূমি, সুঠাম শ্যামা নৃত্যপরায়ণা তরুণীর দল, সব মিলিয়া কোনো বড় শিল্পীর অঙ্কিত
একখানি ছবির মতো তার সুশ্রী, একটি মধুর সঙ্গীতের মতো তার আকুল আবেদন। মনে পড়ে দূর ইতিহাসের সোলাঙ্কি রাজকন্যা ও তার সহচরীগণের এমনই ঝুলন নাচ ও গানের কথা। মনে পড়ে রাখাল বালক বাপ্পাদিত্যকে খেলার ছলে মাল্যদানের কথা। আজও কি আনন্দ, আজও কি আনন্দ ঝুলত ঝুলনে শ্যামর চন্দ। তার চেয়েও বহু দূরের অতীতে প্রাচীন প্রাচীন যুগের প্রস্তর যুগের ভারতের রহস্যাচ্ছন্ন ইতিহাসের সকল ঘটনা যেন আবার সম্মুখে অভিনীত হইতে দেখিলাম। আদিম ভারতের সংস্কৃতি যেন মূর্তিমতী হইয়া উঠিয়াছে সরলা পর্বতবালা ভানুমতী ও তাহার সখীগণের নৃত্যে। হাজার হাজার বৎসর পূর্বে এমনই কত বন, কত শৈলমালা, এমনই তর কত জ্যোৎস্না রাত্রি, ভানুমতীর মতো কত বালিকার নৃত্য চঞ্চল চরণের ছন্দে আকুল হইয়া উঠিয়াছিল। তাহাদের মুখের সে হাসি আজও মরে নাই। এইসব গুপ্ত অরণ্য ও শৈলমালার আড়ালে প্রচ্ছন্ন থাকিয়া তারা তাদের বর্তমান বংশধরগণের রক্তে আজও আনন্দ ও উৎসাহের বাণী পাঠাইয়া দিতেছে। গভীর রাত্রি, চাঁদ ঢলিয়া পড়িয়াছে পশ্চিম দিকের দূর বনের পিছনে। আমরা সবাই পাহাড় হইতে নামিয়া আসিলাম। সুখের বিষয়, আজ আকাশে মেঘ নাই, কিন্তু আর্দ্র বাতাস শেষ রাত্রে অত্যন্ত শীতল হইয়া উঠিয়াছে। অত রাত্রেও আমি খাইতে বসিলে ভানুমতী দুধ ও পেঁড়া আনিল। আমি বলিলাম, বড় চমৎকার নাচ দেখলাম তোমাদের। সে সলজ্জ হাসি মুখে বলিল, আপনার কি আর ভালো লাগবে বাবুজি? আপনাদের কলকাতায় ওসব কি দেখে? পরদিন ভানুমতী ও তাহার প্রপিতামহ রাজা দবরু আমায় কিছুতেই আসিতে দিবে না, অথচ আমার কাজ ফেলিয়া থাকিলে চলে না। বাধ্য হইয়া চলিয়া আসিলাম। আসিবার সময় ভানুমতী বলিল, বাবুজি, কলকাতা থেকে আমার জন্য একখানা আয়না এনে দেবেন? আমার আয়না একখানা ছিল, অনেক দিন ভেঙে গিয়েছে। 16 বছর বয়সের সুশ্রী নবযৌবনা কিশোরীর আয়নার অভাব। তবে আয়না সৃষ্টি হইয়াছে কাদের জন্যে? 1 সপ্তাহের মধ্যেই পূর্ণিয়া হইতে একখানা ভালো আয়না আনাইয়া তাহাকে পাঠাইয়া দিয়াছিলাম। এটি আরণ্যক উপন্যাসের 13 খণ্ডের 3য় পর্ব তথা গোটা 13 খণ্ডটি সমাপ্ত হইল। ধন্যবাদ।